সাম্প্রতিক সময়ে ইসরায়েল কর্তৃক গাজায় যে আগ্রাসন চালানো হয়েছে তা মানবজাতির ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করেছে। দীর্ঘ ১৫ মাস একটানা গণহত্যা চালিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে দুই রাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দিলেও মাত্র ২ মাসের মাথায় ইসরায়েল আবারও গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করেছে। রচনা করেছে মানবজাতির ইতিহাসের এক ভয়ঙ্কর কালো অধ্যায়, কলঙ্কিত করেছে বিশ্ব মানবতাকে। কিন্তু এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের মন ভরতেছে না। তারা বহু আগেই গাজাকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন হয়তো ওই ধ্বংসস্তূপে বসবাসরত ফিলিস্তিনবাসীকে সম্পূর্ণরূপে হত্যা করা না পর্যন্ত ইসরায়েল ক্ষান্ত হবে না। এই আধুনিক যুগের সবথেকে বড় মানবতা বিরোধী কাজ করেও ইসরায়েল কিভাবে টিকে আছে এবং এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায় সে বিষয় নিয়ে আলোচনা করা হবে মিস্টেরিয়াস এসএমএস এর আজকের এই পর্বে। তো আপনাদের সকলকে ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এসএমএস এর আরো একটি নতুন এপিসোডে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ফিলিস্তিনের গাজাবাসীদের উপর জাতিগত নিধন শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। পশ্চিমা এবং ইসরায়েলপন্থী মিডিয়াগুলো এ বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করে যেন ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সমস্যার শুরুই হয়েছে ৭ অক্টোবর থেকে। তার আগে যেন ইসরায়েল ফিলিস্তিনের উপর কোনো অবিচারই করেনি। তবে বাস্তবতা হলো এই সংঘাত শুরু হয়েছিল ১৯৪৮ সাল থেকে, যখন ইসরায়েল রাষ্ট্রের সূচনা হয়েছিল। জাতিসংঘের প্রস্তাবনার মাধ্যমে ইসরায়েল একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলেও ইসরায়েল প্রথম যে কাজটি করেছে সেটি হলো জাতিসংঘের প্রস্তাবনার অবমাননা। জাতিসংঘের মতে ফিলিস্তিনিরা জনসংখ্যায় বেশি হলেও তাদেরকে তাদের রাষ্ট্রের মাত্র ৪৩% দেওয়া হয়েছিল। অন্যদিকে উড়ে এসে জুড়ে বসা ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ৫৭% অঞ্চল দিয়ে দেওয়া হয়। অথচ সেই সময় ইসরায়েল ফিলিস্তিনের ৭৩% ভূখণ্ড দখল করে নেয়। পরবর্তীতে ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল বিভিন্ন ধরনের অবৈধ সেটেলমেন্ট গড়ে তুলে একটু একটু করে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করতে থাকে। এই অবৈধ দখলদারির বিরুদ্ধে জাতিসংঘে নানা সময় বহু প্রস্তাবনা পাশ হয়েছে। শুধু ফিলিস্তিনি ভূমি দখলই নয়, বরং নানা ধরনের হত্যা, লুট, গুম, খুন ইত্যাদির বিরুদ্ধে ২০২৩ সালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে ৪৫টিরও বেশি রেজিমেন্ট পাশ করেছে। জাতিসংঘের মানবতা বিরোধী পরিষদ ইউএনএইচআরসি গঠনের পর থেকে সারা বিশ্বে ঘটে যাওয়া যতগুলো মানবাধিকার বিরোধী প্রস্তাবনা পাশ করেছে, শুধুমাত্র ইসরায়েলই করেছে তার থেকে অনেক বেশি। তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ইসরায়েলের মতো এত বেশি মানবতা বিরোধী কাজ অন্য কোনো জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠনও করেনি। বিগত দীর্ঘ ৭৮ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর যে আগ্রাসন চালিয়ে আসছে তা ইতিহাসেও লেখা হয় না এবং পশ্চিমা গণমাধ্যমে তো প্রচার করাই হয় না। তাদের মতে এই আগ্রাসনের সূত্রপাতই হয়েছে ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে। তার আগে যেন ইসরায়েল ফিলিস্তিনের উপর কিছুই করেনি। ৭ অক্টোবরের আগে বহুবার ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত চরমে উঠেছে। ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের আকস্মিক আক্রমণের আগে ইসরায়েল ও হামাসের মধ্যে সবথেকে বড় সংঘর্ষ ঘটে ২০২১ সালে। ইসরায়েলের দাবি ২০২১ সালের নভেম্বর মাসে হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস তা ভঙ্গ করে। অথচ এটা একটি জলজ্যান্ত মিথ্যা কথা। ৭ অক্টোবর হামাসের আক্রমণের ১২ দিন আগে ইসরায়েল গাজায় একটানা ৩ দিন বিমান হামলা চালিয়েছে এবং ২৩ সালের ৪ অক্টোবর গাজায় বসবাসরত অনেকেরই পার গোড়ালিতে গুলি করে আহত করা হয়। এই ধরনের কাজ ইসরায়েল নিয়মিতই করে থাকে। এছাড়াও ৭ অক্টোবরের আগে নানা ধরনের হামলা করেছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর এবং হত্যা করেছিল ইসরায়েলের বিপুল সংখ্যক মানুষকে। ধ্বংসস্তূপে পরিণত করেছিল গোটা গাজাকে। এই কারণে মানবাধিকার পরিষদ ২০২৩ সালকে সবথেকে বড় ভয়াবহ মানবাধিকার বিরোধী বছর হিসেবে গণ্য করেছিল। আর এর সবকিছুই ঘটেছিল ৭ অক্টোবর হামাসের আক্রমণের আগে। এর মানে হলো ৭ অক্টোবর হামাস আক্রমণের মাধ্যমে যুদ্ধবিরতি ভঙ্গ করেনি, বরং ইসরায়েল তা ভঙ্গ করেছিল এবং তা ৭ অক্টোবরেরও বহু আগে। ইসরায়েল তার স্বভাবসুলভ বৈশিষ্ট্য দ্বারা অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়নকে সবসময় বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। শুধুমাত্র হামাস নিধনের মাধ্যমে নরকে পরিণত করেছে ২০ লাখেরও অধিক মানুষের জীবনকে। হসপিটালের নিচে হামাসের গোপন ঘাঁটি আছে এটা দাবি করে গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের গাজায় অবস্থিত একে একে অনেকগুলো হাসপাতাল। ধ্বংস করে দিয়েছে বড় বড় বিল্ডিং, বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু সারা বিশ্বে মানবতা ফেরি করে বিক্রি করা পশ্চিমা বিশ্ব এ বিষয়ে কখনোই একটা কথাও বলেনি। গোটা বিশ্ব মানবতা নির্বিঘ্নে চেটে গেছে ইসরায়েলের পা। কখনোই প্রশ্ন তোলেনি কেন লক্ষাধিক গাজাবাসীকে হত্যা করা হলো, কেন নির্বিচারে
শিশুদেরকে হত্যা করা হলো? ইসরায়েলের কাছে যদিও এই প্রশ্নেরও উত্তর আছে। ইসরায়েলের যুক্তি হলো, গাজাবাসী যেহেতু হামাসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তাই এর প্রতিদান সমস্ত গাজাবাসীকেই দিতে হবে। কিন্তু এই বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ফিলিস্তিনের সর্বশেষ নির্বাচন হয়েছিল 2006 সালে। বর্তমানে গাজার অধিকাংশ বাসিন্দাই হচ্ছে শিশু, এবং সবথেকে বেশি হত্যা করা হয়েছে শিশুদেরকেই, যাদের কিনা 2006 সালে জন্মই হয়নি, এবং যারা 2006 সালে নির্বাচন দেখেওছে তাদেরও অধিকাংশেরই সেই সময় ভোট দেওয়ার বয়সই হয়নি। তাই অধিকাংশ গাজাবাসীরই হামাসকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এর মানে হলো, ইসরায়েল এবং তার মিত্র পশ্চিমা বিশ্ব একের পর এক মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে গাজায় সর্বকালের সর্ববৃহৎ আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি শিশুদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছোটবেলা থেকেই ফিলিস্তিন বিরোধী হিসেবে গড়ে তোলা হয়। তাদের সামনে ফিলিস্তিনকে একটি নেতিবাচক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয়। তাদেরকে শিক্ষা দেওয়া হয় ফিলিস্তিনিরা আসলে মানুষই না, তারা মানুষ থেকেও এক ধাপ নিচের প্রাণী। বেশিরভাগ পাঠ্যপুস্তকে ফিলিস্তিনিদের চিত্র তুলে ধরা হয় নেতিবাচক হিসেবে। তাদেরকে কখনো সন্ত্রাসী, কখনো জঙ্গি, কখনো বা উপপ্রবেশকারী হিসেবে উপস্থাপন করা হয়। তাদেরকে এমনভাবে শেখানো হয় যেন ফিলিস্তিনিদের হত্যা করা তেমন কোনো অপরাধী না। তারা ফিলিস্তিনিদেরকে আমালেক হিসেবে উপস্থাপন করে। আমালেক হলো হিব্রু বাইবেলে উপস্থিত এক জাতি যারা ইহুদিদের চিরশত্রু। 2023 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নরপিশাচ বেনিয়ামিন নেতানিয়াহু তার একটি বক্তব্যতে ফিলিস্তিনকে আমালেক হিসেবে উপস্থাপন করেছিল। বাইবেলের বর্ণনা অনুযায়ী আমালেকরা মিশর থেকে বের হওয়ার পরে ইসরায়েলের উপর আক্রমণ করেছিল। এ ঘটনার পরে ঈশ্বর যীশুখ্রিস্ট অর্থাৎ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেয় তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে। সে কারণে ফিলিস্তিনিদেরকে হত্যা করা ইসরায়েলি বাহিনী তাদের পবিত্র দায়িত্ব বলে মনে করে। বর্বরোচিত হত্যাযজ্ঞ করে ইসরায়েলিরা নিজেদেরকে গর্বিত মনে করে। তবে যাই হোক, ইসরায়েলের পতন এটা সুনিশ্চিত একটা বিষয়। পবিত্র কুরআনুল কারিমে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে। তাই আসুন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার্থে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করি। সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলি এবং সর্বোপরি ফিলিস্তিনের সকল পণ্য বয়কট করি। এই আহ্বান জানিয়ে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।